এই সেই পবিত্র স্থান আর এই সেই আম গাছ যার নিচেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশচন্দ্র ও অন্যান্য শিষ্যদের বলেছিল তোমাদের সকলের চৈতন্য হোক। আর এই গাছের নিচে কিন্তু তিনি যে কল্পতরু, সেই কল্পতরু রূপ নিয়েছিলেন। কাশীপুর উদ্যানবাটির এই ঘরেই এর যে উপরে যে রুমটা, উপরের রুমে থাকতেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উত্তরের যে রুমটা সেখানে থাকতেন মা সারদা দেবী, মাঝখানে যে রুমটা দেখতে পাচ্ছ এখানে থাকতেন স্বামী বিবেকানন্দ, আর এই পাশে থাকতেন অন্যান্য শিষ্যরা। আমি তোমাদের এখন নিয়ে যাচ্ছি সেই ঘরে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। দেখতে পাচ্ছ এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের যে সমাধি অবস্থা রয়েছে, এটাই কিন্তু তার ঘর। এসেছিলাম বাগবাজার মায়ের ঘাটে। এখানে কিন্তু মা সারদা দেবী তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন, এই ঘাট ব্যবহার করেছিলেন। ভাবলাম মায়ের ঘাটে যখন এসেছি তখন যাওয়াই যাক না। এর থেকে একটু দূরে রয়েছে কাশীপুর উদ্যানবাটি, যেখানে শ্রী রামকৃষ্ণ কল্পতরু রূপ নিয়েছিলেন, বলেছিলেন আজ তোরা যে যা চাবি চেয়ে নে। চলো যাওয়া যাক সেই কাশীপুর উদ্যানবাটিতে। আমি এখন রয়েছি চিতপুর ব্রিজে, অনেকে বলে টালা ব্রিজ। এখান থেকে যাবো সামনের দিকে, যাব আমি কাশীপুর। চলে আসলাম কাশীপুর উদ্যানবাটিতে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই কাটিয়েছেন। কিভাবে আসলাম সেটা আমি নয়, তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেব। তো চলো যাওয়া যাক এই কাশীপুর উদ্যানবাটির ভেতরে, দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে এই কল্পতরু উৎসব হয়ে থাকে। তো আমি কিন্তু এসেছিলাম 5 তারিখে, অর্থাৎ তখন কল্পতরু উৎসব শেষের দিকে। তো চলো বন্ধুরা এখন আমরা ঘুরে আসি এই যে কাশীপুর উদ্যানবাটির ভেতরের দিকটায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুলের গাছে দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে, আর পরিবেশটাও কিন্তু খুব নিলিবিলি। সামনে রয়েছে সেই বাড়িটা, সেই বাড়ি। এই বাড়িতেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বাস করতেন, সাথে থাকতেন স্বামী বিবেকানন্দ, সারদা দেবী। এই যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ির উপরের ঘরে থাকতেন ঠাকুর, নিচের উত্তরের ঘরে থাকতেন শ্রী শ্রী মা অর্থাৎ সারদা দেবী, মাঝের ঘরে থাকতেন স্বামী বিবেকানন্দ, আর আর বাকি যে ঘরটা রয়েছে সেখানে থাকতেন অন্য যারা সন্ন্যাসী ছিল তারা। এই যে সেই বাড়িটা, এই বাড়ির নিচের তলায় থাকতেন মা সারদা দেবী। আর এখানে যে দেখতে পাচ্ছ রুমটা, এই রুম উপরে থাকতেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর নিচে থাকতেন স্বামী বিবেকানন্দ। আর পাশের যে রুমটা, এখানে কিন্তু অন্য স্বামীজি যে সেবকরা ছিলেন তারা থাকতেন। আর এই উদ্যানবাটির সামনে রয়েছে একটা ছোট্ট পুকুর, পুকুরের পাশ দিয়ে ঘেরা রয়েছে গোলাপের গাছ। দেখতে কত সুন্দর লাগছে, আর গোলাপগুলো কত সুন্দর করে ফুটেছে। তার একটু পাশে গেলে তোমরা দেখতে পাবে যে সারি সারি দিয়ে ফুলের গাছ রাখা রয়েছে। যেহেতু শীতকাল সেহেতু কিন্তু ফুলগুলো ফুটেছিল। আমি এখন তোমাদের আস্তে আস্তে কিন্তু সেই ঘরে নিয়ে যাব যেই ঘরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন, মা সারদা দেবী থাকতেন। শ্রী রামকৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এই যে কাশীপুর উদ্যানবাটি, এই খোলামেলা জায়গায় আনা হয়েছিল। এই জায়গাটা এটা কিন্তু ভাড়া করা হয়েছিল। তারপরে এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে থাকতেন স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবী। চারিদিকে ফুল গাছে ভরা, ফল গাছে ভরা এই পরিবেশে, এক নির্জন পরিবেশে শুধু পাখির কলতানের তোমরা শুনতে পাবে আসলে। আমি এখন যাব সামনের দিকে, সেখানে যে বাড়িটায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন সেই বাড়িতে তোমার যাব এখন। এখানে যে বাইরে দিয়ে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি বেয়ে আমাকে এখন উঠতে হবে ওপরে। তো চলো আমি এখন যাই রামকৃষ্ণদেবের সেই বাড়িতে। দেখতে পাচ্ছ আর ছোট থেকে বড় সবাই কিন্তু এসছে রামকৃষ্ণের সেই ভবন দেখার জন্য। বাড়ির উপর থেকেও কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এখানে পুকুর রয়েছে আর ওদিকে গাছপালায় ভরপুর, যেন এক শান্তির জায়গা। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। এর বাইরে বসে কিন্তু ভক্তরা সবাই তার নাম গান করেন, ধ্যান করেন। তোমরা দেখাচ্ছি এই সেই ঘর, এই সেই আসন যেখানে শ্রী রামকৃষ্ণ থাকতেন, এই ঘরের মধ্যেই। কিছুদিন আগে কল্পতরু উৎসব হয়েছে,
সেই কল্পতরু উৎসবে কিন্তু শ্রীরামকৃষ্ণের যে ছবিটা সেটা টাঙানো হয়েছিল এই মণ্ডপের মধ্যে, এটা এখনও রয়ে গেছে। এই সেই পবিত্র স্থান আর এই সেই আম গাছ যার নিচেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গিরিশচন্দ্র ও অন্যান্য শিষ্যদের বলেছিল তোমাদের সকলের চৈতন্য হোক। আর এই গাছের নিচে কিন্তু তিনি যে কল্পতরু, সেই কল্পতরু রূপ নিয়েছিলেন। প্রতি বছর 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন কিন্তু এখানে ধুমধামের সঙ্গে অনুষ্ঠান হয়ে থাকে, যাকে বলা হয় কল্পতরু উৎসব। আর এই উৎসব চলে 3রা জানুয়ারি পর্যন্ত, যেটা কিনা আমাদের মা শারদার জন্মদিন হিসেবে পরিচিত। আজ তোমাদের আমি এই যে উদ্যান বাটিটা এটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। আমিও ঠিক জানি না কিন্তু যে কোথায় কি আছে, কারণ আমিও প্রথমবারই এখানে আসলাম। শ্রী রামকৃষ্ণদেবের বাল্যকাল থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছিল, সেই সব ঘটনাগুলো এখানে কিন্তু চিত্রের সঙ্গে, লেখনীর সঙ্গে তুলে ধরা হয়েছে। এখানে আসলে কিন্তু তার জীবন সম্পর্কে ধারণা হবে, যাদের ধারণা নেই। সমস্ত ঘটনা আর সমস্ত অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছিল তার জীবনের সঙ্গে, সেই সব কিছুই কিন্তু এখানে ছবি ও লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। বাল্যকালে তিনি কীভাবে পুজো করতেন, তার সঙ্গে মা সারদা দেবীর কীভাবে দেখা হলো, কীভাবে বিবাহ হলো, ও মা সারদা দেবীকে মা কালী রূপে পুজো, সব কিছু রয়েছে এখানে। শ্রী রামকৃষ্ণের অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে তাকে এখানে আনা হয়। এই বাড়ি পেয়ে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব খুশি হয়েছিলেন। রানী কাত্যায়নের জামাই গোপাললাল ঘোষের মাসিক 80 টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। 11 বিঘা 4 কাটা 4 ছটাক আয়তনের এই বাগান বাড়ির চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা ছিল। প্রতিদিন সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 3:30টায় খোলে। রাত 8:30টায় কিন্তু এই উদ্যানবাটি বন্ধ হয়। কী করে আসবেন? এখানে আসতে হলে এর কাছাকাছি রেল স্টেশন হলো কলকাতা রেল স্টেশন, যেটা আমরা চিতপুর স্টেশন বলে জানি। সেখান থেকে আপনি বাসে করেও আসতে পারেন, অথবা শ্যামবাজার থেকে বাসে করে আসতে পারেন। কাশীপুর গান ফ্যাক্টরির একটু সামনেই কিন্তু রয়েছে এই যে রামকৃষ্ণ দেবের এই বাড়ি, কাশীপুর উদ্যানবাটি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের বলবো, তোমরা যদি কখনো কলকাতার দিকে এসে থাকো, তাহলে এই কাশীপুর উদ্যানবাটিটা অবশ্যই একবার ভ্রমণ করে যেও। ধন্যবাদ।